খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি ছিল বাংলাদেশ, তবে দিন শেষে পড়ে রইল সব। টানা 2 ম্যাচ হেরে জটিল সব সমীকরণ জলের মতো সহজ করে দিল আফগানিস্তান। মাঠের বাইরে থেকে আরও একবার জিতল বাংলাদেশ। সাউথ এশিয়ার রাইভাল শ্রীলঙ্কাকে যানজীবন দিয়ে সমর্থন করেছে বাংলাদেশ। আর এবারই কিনা সেই লঙ্কানদের বিপক্ষে সুপার 4-এ প্রথম ম্যাচ। কিন্তু দিন শেষে প্রশ্ন হলো যে শ্রীলঙ্কাকে তাদের ঘরের মাঠে কদিন আগেই সিরিজ হারিয়ে আসলো বাংলাদেশ, সেই তারা আবুধাবিতে কিভাবে এমন আগুন হয়ে উঠল? বাংলাদেশকে চেপে ধরার পর ধরাশায়ী করলো আফগানদেরকেও। গ্রুপ অফ ডেথ থেকে সুপার 4-এ উঠল চ্যাম্পিয়ন হয়েই। জ্বলন্ত লঙ্কার সামনে এবারে টাইগারদের করণীয় কি? আফগানদের বিপক্ষে বাংলাদেশের একাদশ আর স্ট্র্যাটেজি পরিবর্তন কি নয়া মোমেন্টাম এনে দিয়েছিল? ওই ম্যাচের একাদশ নিয়েই কি খেলা উচিত হবে এবারে, নাকি কোচ ক্যাপ্টেন মিলে খুঁজে বের করবেন নতুন কোনো কম্বিনেশন? শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচটা তো ক্লোজলি মনিটর করেছে বাংলাদেশ। ডেথ ওভারে কিভাবে খেলতে হয় সেটা বুঝতে পারছে কি লিটনরা? আজকের খেলাযোগে এই সব বিষয় নিয়ে আলোচনা। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, স্বাগত আপনাকে খেলাযোগে। সেই সাথে শুভ সকাল। শ্রীলঙ্কার পারফরমেন্স দিয়েই আসলে আলোচনাটা শুরু করতে চাই। এবারের এশিয়া কাপে রীতিমতো উড়ছে শ্রীলঙ্কা, এবং তাদের কাছ থেকে আসলে এত বেশি প্রত্যাশা করার ছিল না, কারণ রিসেন্টলি বাংলাদেশ তাদের মাঠে গিয়ে তাদেরকে সিরিজ হারিয়ে এসেছে টি-20-তে। সো শ্রীলঙ্কার ভেতরে এমন কি ক্যারিসমেটিক বিষয় আসলো যে তারা মিডল ইস্টে গিয়ে এভাবে ফেভারিটের মতন একের পর এক ম্যাচ জিতে চলেছে? সেটা বলছি। আসলে আপনি যেটা বললেন যে আমরা রিপোর্টটা দেখলাম যে আগুন হয়ে আছে শ্রীলঙ্কার এই আগুনের মানে আমরা যদি দেখি যে তাদের ডাগ আউটে একজন বসে থাকে, আপনি খেয়াল করবেন সনৎ জয়সূরিয়া, তিনি কিন্তু তাদের এই মাস্টার প্ল্যান আপনি যেটা বলেন তিনি কিন্তু সব। আমরা যদি খেয়াল করি একটু যে শ্রীলঙ্কার একাদশে যে কামিল যিনি খেলছেন, দারুণ ফর্মে আছেন, তিনি কিন্তু বাংলাদেশ সিরিজে ছিলেন না। তাকে কিন্তু তৈরি করা হয়েছে এই জিম্বাবুয়ে সিরিজ থেকে জয়সূরিয়া আলাদাভাবে। কিন্তু আরেকটি যেটা কথা বলবো যে শ্রীলঙ্কার সাথে আমরা যে মিতালি পেতেছিলাম, মানে গতকালই বলা যায় যে একদিনের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম, যে আমরা তাদের সমর্থক ছিলাম, নাগিন ড্যান্স ভুলে, আপনি টাইম আউট ভুলে তাদের সঙ্গে যে বন্ধুত্বের এবং সাপোর্টার করেছিলাম, একদিন পরে কিন্তু আবার তাদের সঙ্গে আড়ি পাততে হচ্ছে আমাদের, কারণ আজ বাদে কাল আবার সেই সুপার 4-এ শ্রীলঙ্কার সঙ্গে আমাদের দেখা হবে। তো এখানে কি হয়, আমরা যদি খেয়াল করি যে এই ধরনের টুর্নামেন্টে কিন্তু আমাদের ভাগ্য, যেটা বলি ভাগ্য কিন্তু একেবারে মন্দ না। আমরা এর আগেও দেখি যে 2007 সালে শ্রীলঙ্কার কিন্তু ভারতকে হারিয়ে আমাদেরকে সুপার 8-এর একটা দারুণ একটা সমীকরণের জায়গায় নিয়ে গিয়েছিল, এবং তার পরবর্তীতেও কিন্তু আমরা দেখি যে অস্ট্রেলিয়াতে আমরা সেমিফাইনাল খেলেছিলাম, সুপার কোয়ার্টার ফাইনালকে উঠেছিলাম। মানে এই ধরনের ইয়েতে কিন্তু আমাদের বৃহস্পতি তুঙ্গেই থাকে, এবং কালকেও বৃহস্পতিবার ছিল। সব কিছু মিলে কিন্তু ওটা একটা কাজ করেছে। তবে অনেকেই বলছে যে শ্রীলঙ্কার সঙ্গে যে আমরা শ্রীলঙ্কা ভাগ্যের জোরে আমরা চলে গিয়েছি, কিংবা মানে যেভাবে শ্রীলঙ্কা আমাদের হাত ধরে নিয়ে গেছে, ব্যাপারটা কি ঠিক ওরকম কিন্তু আমরা বলতে পারবো না। আমরা যদি খেয়াল করি আফগানিস্তানের কথা, এই আফগানিস্তান কিন্তু শুধুমাত্র হংকংয়ের সাথে জিতে তারা সুপার 4-এ যাবে এটা কিন্তু ডিজার্ভ করে না। বাংলাদেশ অ্যাজ এ ডিজার্ভ টিম হিসাবেই কিন্তু সুপার 4-এ গেছে। পাকিস্তান যদি মাত্র 2টা ওমান এবং আরব আমিরাতকে হারিয়ে সুপার 4-এ যেতে পারে, বাংলাদেশ কেন শ্রীলঙ্কাকে হারিয়ে আফগানিস্তানকে হারিয়ে যাবে না? সো বাংলাদেশ এটা ডিজার্ভ করে, এই জন্যই গেছে। তবে আপনি যেটা বললেন একটু আগে যে আমরা যে সমীকরণ ধরে শ্রীলঙ্কার সাথে পারলাম না এই গ্রুপ পর্বে ম্যাচ, কেন পারিনি? আমার মনে হয় আমরা অঙ্কে কিছু কাঁচা, এবং অঙ্কের সেই ভুলগুলো বারবার করে যাচ্ছি। শ্রীলঙ্কার সাথে এখন হয়তো রান রেটের ব্যাপারটি আসবে না, কিন্তু যদি সেই ব্যাপারটি চলে আসতো তাহলে কিন্তু কয়েকটি ব্যাপার আমাদের সামনে চলে আসতো। যেমন শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু আমরা তাসকিন লাস্টে যে 22টা রান দিয়েছে শেষ ওভারে, তিনি কিন্তু উইকেট নেওয়ার জন্য স্ট্যাম্পে বল রাখছিলেন, কিন্তু তিনি চাচ্ছিলেন যে উইকেটটা নিয়ে, কিন্তু সেই সময় কিন্তু দরকার ছিল রানটা চেক দেওয়ার। এই যে ছোট ছোট ব্যাপারগুলো, হংকংয়ের সাথে আমরা যে ম্যাচটি 15 ওভারে জিততে পারতাম, সেই ম্যাচটিতে আমরা লাস্ট 6 রান নিয়েছিলাম 2 ওভারে। তো এই অঙ্কে কাঁচা থেকেই কিন্তু আমরা সুপার 4-এ যাচ্ছে। এটা তো আসলে অ্যানালিস্টদের কাজ, এবং আমরা জানি যে কোন জায়গাতে গতকালকেও আসলে হিসেব হচ্ছিল যে ঠিক কত রান পর্যন্ত করলে শ্রীলঙ্কা সরাসরি সুপার 4-এ কোয়ালিফাই করবে। আপনি সনৎ জয়সূরিয়ার কথা বলছিলেন, তিনি ডাগ আউটে আসলে 2024 সালের অলমোস্ট 1 ইয়ারের বেশি সময় ধরে তিনি শ্রীলঙ্কার নেতৃত্ব দিচ্ছেন, শ্রীলঙ্কার কোচিং প্যানেলে রয়েছেন হেড কোচ হিসেবে। সেখানে
আসলে জয়সূরিয়াই কি আসলে সেই অ্যানালিসিসগুলো করেন, নাকি বাংলাদেশ এই যে অঙ্কগুলো করছে সেগুলো আসলে বাংলাদেশের এরকম একজন গণিতবিদের অভাব রয়েছে দলে? আমার মনে হয় যে জয়সূরিয়ার সঙ্গে যেটা আছে, তিনি কিন্তু নিজে একদম তার সময় তিনি সেরা ছিলেন, বিশ্বের সেরা ছিলেন, সেই অভিজ্ঞতাটা তা আছে এবং তিনি নিজে একজন শ্রীলঙ্কান, সেই জাতীয়তা বোধটা তার ভিতর কাজ করে, ভীষণভাবে কাজ করে, ভীষণ আবেগী তিনি। তিনি কিন্তু ডাগ আউটের ওই কাচের রুমে বসে থাকেন না, তিনি ডাগ আউটের চলে আসেন, কখনো কখনো মাঠে মেসেজ পাঠান। তো তার যে ব্যাপারটি হচ্ছে, এই যে ছেলেগুলা, এদেরকে কিন্তু গত 2 বছরে তিনি তৈরি করেছেন তার মতো করে, এবং তিনি সিলেকশন প্যানেলেও তার মতামত দিয়ে থাকেন খুব প্রবলভাবে। সব কিছু মিলিয়ে একজন সনদ জয়সূরিয়া, আমি জিজ্ঞাসা করেছিলাম আবুধাবিতে শ্রীলঙ্কান যে ক্রিকেটার যে কামিলের কাছে, যে এই জয়সূরিয়ার উপস্থিতি আপনাদেরকে কতটা অনুপ্রাণিত করে। তারা কিন্তু একটি কথা বলেছেন ড্রেসিং রুমে, তিনি একটি কথা আমাদের বলে থাকেন, তুমি তোমার খেলাটা এনজয় করো, তোমার মতন করে এনজয় করো, তোমার ভিতরে সেই পোটেনশিয়ালটা আছে। এই যে বারুদটা বের করে নিয়ে আসার ব্যাপারটা, এটা আমার মনে হচ্ছে আমাদের বাংলাদেশ দলে একজন সাবেক ক্রিকেটারের মতন কাউকে একটু মিসিং করছি। একটা পার্টিকুলার চিন্তা ভাবনার কথা আপনার কাছে জানতে চাইবো, যে শ্রীলঙ্কার জন্য অলমোস্ট 100 রানেও যদি তারা অল আউট হয়ে যেত, তাহলেও তারা সুপার 4-এ কোয়ালিফাই করতে পারত। কিন্তু শ্রীলঙ্কা প্রথম থেকেই খেলা দেখে মনে হয়েছে যে তারা কখনোই ওই 100 রানের জন্য খেলেনি, 170 রান হয়ে গেছে সেই টার্গেট চেস করার সাহস তারা দেখিয়েছে এবং আলটিমেটলি খুব সহজে তারা সেটা চেস করেছে। বাংলাদেশের আসলে এই মেন্টালিটিটা আছে কিনা, বা এটা আসলে দেখা যায় কিনা যে না, আমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা করব, নাকি আমরা একদম এন্ড মোমেন্ট পর্যন্ত একদম প্রতিপক্ষকে ধসিয়ে দেব, অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে আমরা সর্বোচ্চ যেটা পাওয়া যায় অর্জন সেটা আমরা অর্জন করব? মেন্টালিটিতে আসলে পার্থক্যটা রয়েছে কিনা? আমার মনে হয় অবশ্যই রয়েছে। আমরা যদি এই ইয়েটাই দেখি, হংকংয়ের সাথে এবং শ্রীলঙ্কার সঙ্গে, আফগানিস্তানের সঙ্গে আমরা যে ম্যাচগুলো খেললাম, সেখানে কিন্তু এই মানসিকতাগুলো আমরা দেখেছি যে আমরা যে কোনোভাবেই মানে জয়টা আমাদের মুখ্য, অন্যান্য অঙ্কগুলো আমরা বাদ দিয়ে। শ্রীলঙ্কা কিন্তু এটা যেটা করেছে, শ্রীলঙ্কার সঙ্গে আমরা অনেকে বলছে যে শ্রীলঙ্কা আমাদের হাত ধরে নিয়ে গেছে, সেটাতে আমি বলছি যে সেটা কিন্তু না। তারা কিন্তু তাদের জন্য এই ম্যাচটি তারা জিতেছে। আজকে তাদেরকে সুপার 4-এ বিট করতে হবে কিন্তু ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে। সেইখানে কিন্তু 170-এর মতন এই যে রানটি, এটি কিন্তু তাদের চেস করতে হবে, এবং কালকে যে রানটি তারা চেস করেছে সেই জন্য যে কনফিডেন্সটা পেয়েছে, এটা তাদের সুপার 4-এ কাজ করবে। বাংলাদেশকে নিতে হবে কিংবা ওই ব্যাপারটি কিন্তু তাদের ভিতর মাথায় ছিল না, তারা তাদের মতন কাজ করেছে। যেটি হয় যে শ্রীলঙ্কার, আমরা বলি না যে যাই লঙ্কায় সেই হয় রাবণ, সে ব্যাপারটা কিন্তু তেমন না। কালকে কিন্তু কুশল যেটা করেছেন, কুশল কিন্তু আসলে আমাদের বন্ধুত্বের মতোই হাতটা বাড়িয়ে দিয়েছেন নিঃসন্দেহে। কিন্তু আলটিমেটলি এবারে বাংলাদেশের লড়াইটা ওই শ্রীলঙ্কার এগেনস্টে, এবং শ্রীলঙ্কার বিপক্ষে আমরা এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচটাতে হেরেছি, যেটা আসলে আনএক্সপেক্টেড ছিল আমাদের কাছে। কিন্তু এবার মনে হয় সিচুয়েশনটা একটু আলাদা, শ্রীলঙ্কার কাছে আমরা হারতেই পারি এমন মনে হচ্ছে, কারণ এবারের এশিয়া কাপে একটা অন্যরকম শ্রীলঙ্কাকে দেখা যাচ্ছে। বাংলাদেশের আসলে সিচুয়েশনটা কোথায়? আফগানিস্তানের বিপক্ষে যে নতুন একটা কম্বিনেশন নিয়ে বাংলাদেশ খেলেছে, সেই কম্বিনেশনটাই আসলে, সেই উইনিং কম্বিনেশনটাই আসলে শ্রীলঙ্কার বিপক্ষে কন্টিনিউ করা হবে কিনা, নাকি নতুন কোনো স্ট্র্যাটেজি সাজাতে হবে, যেহেতু আফগানিস্তান এবং শ্রীলঙ্কা দুটো ভিন্ন দেশ, ভিন্ন স্ট্র্যাটেজি? দেখুন, যেভাবেই হোক আমরা কিন্তু এখন সুপার 4-এ চলে এসেছি, এবং এখানে আপনাকে প্রমাণ দিতে হবে যে টাইগার জিন্দা হে। আপনি যদি আমরা যে প্রতিপক্ষগুলো এখন পাচ্ছি, সেখানে কিন্তু আরও স্ট্রং, আরও মানে আপনাকে ক্যালকুলেটেড খেলতে হবে। সেখানে আমার মনে হয় যে আগের যে 11-এ আমরা খেলেছি, সেখানে পার্ট টাইমার ছিল বোলার, সেই জায়গা থেকে আমার মনে হয় যে সরে আসতে হবে, কারণ পার্ট টাইমার দিয়ে আপনি ফুল টাইমের কাজ সবসময় চালিয়ে যেতে পারবেন না। পার্ট টাইমারই সেইখানে একটা একাদশের চেঞ্জ আমার মনে হয় 5 বোলার নিয়ে নামবেই হয়তো বাংলাদেশ। এবং আফগানিস্তানের কথা যেটা বললেন, যে আফগান নিয়ে কিন্তু আসলে আমি দেখেছি আবুধাবিতে সব বিদেশি মিডিয়ার ভিতরে একটা হাইপ, ওভার হাইপ একটা তোলার ব্যাপার ছিল। আফগান জেলাবি তারা খুব পছন্দ করে, সেই রস কিন্তু আসলে ফুরিয়ে এসেছে। আফগানের কিন্তু যে দুর্বলতাগুলো শুধুমাত্র স্পিন অলরাউন্ডার দিয়ে যে করা যায় না, সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে এই ক্ষেত্রে। এবং তারা যে দাবিটা করে আসছিল যে আমরা এশিয়ার সেকেন্ড টিম, সেই দাম্ভিকতাটাও তাদের কিন্তু এখন একটা বড় ধরনের ধাক্কা লেগেছে, অহমটা কিন্তু গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের এখন সেই জায়গাটি নিতে হবে, যেই জায়গাটি তারা আরও 4-5 বছর আগে ছিল, যে এশিয়ার সেকেন্ড টিম বাংলাদেশ হতে পারে। সেইখানটায় কিন্তু আমাদের এখন ওই টার্গেট ধরেই
এগোতে হবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার সঙ্গে যেহেতু আমরা বেশ কিছু ম্যাচ দেখেছি এবং একটা ম্যাচ খেলেছিও, সো শ্রীলঙ্কার দুর্বলতাগুলো খুঁজে বের করাটা এখন নিশ্চয়ই বাংলাদেশের জন্য সহজ। স্পেশালি মিডল ইস্টে আমরা জানি যে হাসারাঙ্গা বেশ ভালো করেছেন, তার অতীত পরিসংখ্যান মিডল ইস্টে খুবই ভালো। সো সেইভাবে আর কি, শুধু হাসারাঙ্গা নয়, অন্যান্য বোলাররাও কেমন করছেন সেই বিষয়গুলো বুঝে শুনে বাংলাদেশের জন্য কি আগের চেয়ে ফাইট ব্যাক করাটা সহজ হবে? কারণ প্রথম ম্যাচটা তো শ্রীলঙ্কার এগেনস্টে একেবারেই নাস্তানাবুদ হয়ে গেছে একদমই বাংলাদেশ। খেলতে পারেনি। এবার কিন্তু খেলাটা হচ্ছে দুবাই, যেটা আবুধাবিতে আমরা খেলেছিলাম, এবার খেলাটা হবে দুবাই। দুবাই কিন্তু আমরা দেখেছি গত কয়েকটি ম্যাচে যে সেখানে স্পিনাররা খুব ভালো করছে এবং সেখানে হাসারাঙ্গার মতন ওদের প্লেয়ার আছে। তবে আমাদের স্ট্রেংথ যেটা, সেই জায়গাটাতে আমাদের কাজ করতে হবে। আমাদের কিন্তু স্পিনারের চেয়ে আমাদের বোলিং ভেরিয়েশন মুস্তাফিজ আছে, আমাদের পেস এবং স্পিন মিলে একটা দারুণ জায়গায় আছে এবং এখানে শেখ মেহেদি যদি থাকে, আপনার রিশাদ থাকবে, আমার মনে হয় যে 3 স্পিনার একদম সলিড নিয়ে এখানে নামলে পরে হয়তো শ্রীলঙ্কাকে, এবং আমরা যদি সুযোগ পাই এবং আমাদের ব্যাটাররা, যেটা আমাদের ল্যাকিং আছে যে ডেথ ওভারগুলোতে আমরা কিন্তু একদম পাগলের মতন ব্যাকফুটে যায় সবাই হাঁকাচ্ছি, মানে কলা গাছ সেটে ফেলার মতন খালি ব্যাট চালাচ্ছে। এটা করলে আমার মনে হয় যে কালকে কিন্তু দেখিয়ে দিয়েছে কুশল মেন্ডি যে ট্রিকি কন্ডিশনে সে কিন্তু সিঙ্গেলস বের করেছে, তার মতো একটি ছক্কা ছিল না, তারপরেও কিন্তু তিনি যেভাবে ইনিংসটা বের করে নিয়ে গেছেন। এই কিছু জায়গাতে আমাদের আরো কৌশলী হতে হবে, শুধুমাত্র 4 ছক্কা দিয়ে হবে না। নিঃসন্দেহে সেই কৌশলটা আসলে বাংলাদেশ কত ভালোভাবে রপ্ত করতে পারে এবং মাঠে সেটা কিভাবে কাজে লাগাতে পারে শ্রীলঙ্কার এগেনস্টে, পাকিস্তানের এগেনস্টে, ভারতের এগেনস্টে, সেটাই আসলে দেখার বিষয়। সুপার 4-এর লড়াইয়ে বাংলাদেশ, সেটাই হচ্ছে এই মুহূর্তে সবচাইতে বড় সুখবর। সঞ্জয় সাহা, পিয়াল, অনেক ধন্যবাদ।